ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্ট আছে, ম্যাচিউর ডেমোক্রেসিতে নির্বাচনে পরাজিত হয়েও চতুর খেলোয়াড়ের মতো রাজনীতির মাঠ দখল করে নিতে শুরু করেছে জামাত। শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সরকার গঠনের ঘোষণা দিয়ে তারা ইতোমধ্যে বর্তমান সরকারের ঘুম হারাম করে দিয়েছে। গত 12 তারিখে নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তাদের কপালে ঘাম ছড়িয়ে দেওয়ার মতো এক রাজনৈতিক ফাঁদ পেতে বসেছে জামাত। অর্থাৎ মন্ত্রীরা চেয়ারে বসার আগেই তাদের উপর শকুনে নজর পড়ার ব্যবস্থা হয়ে গেছে। শিশির মনিরের এক চিলতে ঘোষণায় যেন অনেকের ভেতরে অস্বস্তির ঝড় তুলছে। এবার আর রাজপথে টায়ার জ্বালানো নয়, বরং কলমের খোঁচায় মন্ত্রীদের দুর্নীতি ও অদক্ষতা প্রকাশ করার মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে জামাত। একদিকে ছায়া সরকারের নজরদারি, অন্যদিকে 30টি আসনের ফলাফল বাতিলের আইনি লড়াই। সব মিলিয়ে রাজনীতির টেবিল উল্টে দিয়ে মুহূর্তেই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এমন চাল রাজনীতির ময়দানে কেউ কল্পনাও করেনি। সাধারণ নির্বাচনে যারা সরকার গঠন করতে ব্যর্থ হয় তারা হতাশ হয়ে পড়ে বা রাজপথে জ্বালাও পড়াও শুরু করে। কিন্তু জামাত এবার যে কৌশল নিয়েছে তা এক কথায় অভাবনীয়। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যখন শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় জামাত এমন এক ঘোষণা দিল যা শুনে হবু মন্ত্রীদের গদিতে বসার আগেই হাত পা কাঁপা শুরু হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির শান্ত ও ঠান্ডা মাথায় জানিয়ে দিয়েছে তারা বসে থাকবেন না, তারা গঠন করতে যাচ্ছেন শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সরকার। শব্দটি বাংলাদেশের রাজনীতিতে নতুন শোনালেও এর সম্ভাব্য প্রভাব যে কতটা তীব্র হতে পারে তা বিএনপির নীতি নির্ধারকেরা ইতোমধ্যেই টের পাচ্ছেন। এখন প্রশ্ন, শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সরকার আসলে কি? সহজ ভাষায় বললে এটি হলো ক্ষমতাসীন মন্ত্রীদের পেছনে ছায়ার মতো লেগে থাকা এক বিকল্প পর্যবেক্ষণ ব্যবস্থা। ধরুন, তারেক রহমানের সরকারে একজন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তার বিপরীতে জামাতও তাদের দল থেকে একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেবে। এই ছায়ামন্ত্রীর কাজ কোনো দপ্তর পরিচালনা করা নয়, বরং প্রকৃত স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে, কোথায় সই করছে, কোনো অনিয়ম বা দুর্নীতি করছে কিনা এসবের উপর শকুনের মতো নজর রাখা। এই পদ্ধতিটি মূলত যুক্তরাজ্য বা লন্ডনের রাজনৈতিক সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। সেখানে বিরোধী দল এভাবেই সরকারকে চুপ রাখে। বাংলাদেশে এতদিন বিরোধী রাজনীতি মানেই ছিল সংসদে উচ্চস্বরে প্রতিবাদ আর রাজপথে মাইক লাগিয়ে গালিগালাজ। কিন্তু জামাত এবার সেই পুরনো ধারাকে পাশ কাটিয়ে স্মার্ট পলিটিক্স বা বুদ্ধিনির্ভর রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে। আর এই কৌশল বিএনপির সম্ভাব্য মন্ত্রীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। এতদিন ধারণা ছিল একবার ক্ষমতায় গেলেই সব নিয়ন্ত্রণে, তখন আর কেউ তাদের স্পর্শ করতে পারবে না, ইচ্ছে মতো প্রকল্প পাশ হবে, সুবিধা নেওয়া হবে। কিন্তু শিশির মনিরের ঘোষণায় সেই নিশ্চিত ভাবনায় ভাটা পড়েছে। এখন প্রতিটি মন্ত্রণালয়ের জামাতের একজন করে বিশেষজ্ঞ ছায়ামন্ত্রী নজরদারিতে থাকবেন। প্রকৃত মন্ত্রী যদি কোনো ভুল করেন বা কোনো ফাইলে সন্দেহজনক সই করেন, তাহলে সঙ্গে সঙ্গে সেই তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে। অর্থাৎ কেউ যদি ভাবেন ক্ষমতায় গিয়ে যা খুশি তাই করবেন, তবে তারা ভ্রান্ত ধারণায় আছেন। তাদের সাইজ করার জন্য বিকল্প বা ছায়ামন্ত্রীরা প্রস্তুত হয়ে আছে। জামাতের এই ছায়া সরকার কিভাবে কাজ করবে এবং কিভাবে সরকারকে চাপে রাখবে তার একটি পরিষ্কার ব্লুপ্রিন্ট ইতোমধ্যেই তুলে ধরা হয়েছে। শিশির মনির 3টি সুনির্দিষ্ট কাজের কথা বলেছেন, যা শুনলে যে কোনো দুর্নীতিবাজের রাতের ঘুম হারাম হয়ে যাওয়া স্বাভাবিক। প্রথম কাজটি হলো স্ক্রুটিনি বা কঠোর নজরদারি। সরকারের মন্ত্রীরা যখন কোনো ফাইলে সই করবেন তখন তাদের হাত কাঁপবে, কারণ তারা জানবেন তাদের প্রতিটি পদক্ষেপের ওপর ছায়ামন্ত্রীরা শকুনের দৃষ্টিতে নজর রাখছেন। আগে অনেক সময় মন্ত্রীরা গোপনে নানা অনিয়ম করতেন আর সাধারণ মানুষ বা বিরোধী দল তা টেরও পেত না। কিন্তু এবার ছায়ামন্ত্রীরা মন্ত্রণালয়ের প্রতিটি কাগজপত্র ও সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ করবেন। কোথাও 1 টাকার দুর্নীতি ও প্রমাণ মিললেই তা ধরে ফেলে জনগণের সামনে সংশ্লিষ্ট মন্ত্রীর মুখোশ উন্মোচন করা হবে। অর্থাৎ দুর্নীতি করে পার পেয়ে যাওয়ার দিন শেষ, এমন বার্তা দিতে চায় তারা। দ্বিতীয় কাজটি হলো বিকল্প নীতিমালা উপস্থাপন করা বা সরকারকে কার্যত চ্যালেঞ্জে ছুড়ে দেওয়া। সরকার অনেক সময় নিজেদের ব্যর্থতার আড়াল করে নানা অজুহাত দেখায়। যেমন ধরুন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, এই যুক্তিতে সরকার দেশেও দাম বাড়িয়ে দিল। সাধারণ মানুষ হয়তো সেটি মেনে নিত, কিন্তু এখানে আপত্তি তুলবে জামাতের ছায়া সরকার। তারা তথ্য উপাত্ত ও প্রমাণ হাজির করে দেখাবে তেলের দাম বাড়ানোর প্রয়োজন ছিল না, বরং দুর্নীতি কমালে দাম নিয়ন্ত্রণ রাখা যেত। অর্থাৎ সরকার যখনই কোনো ভুল সিদ্ধান্ত নেবে বা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তখন ছায়া সরকার পাল্টা সমাধান নিয়ে সামনে আসবে। তারা জনগণকে বলবে সরকার আপনাদের ঠকাচ্ছে, আর আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করলে আপনারাই লাভবান হতেন। এভাবে প্রতিনিয়ত সরকারের ভুল তুলে ধরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়াই তাদের লক্ষ্য। তৃতীয় কাজটি হলো
অন দ্য জব ট্রেনিং, অর্থাৎ নিজেদের প্রস্তুত করা। জামাত এই ছায়া সরকারের মাধ্যমে বোঝাতে চাইছে যে তারা এখনই দেশ পরিচালনার জন্য প্রস্তুত। যারা ছায়ামন্ত্রী হবেন তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। ফলে ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় আসেন তবে নতুন করে কাজ শেখার প্রয়োজন হবে না। তারা সরাসরি প্রস্তুত মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি বিএনপির সম্ভাব্য সরকারের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। মন্ত্রীরা এখন আর নির্ভরভাবে কাজ করতে পারবে না। সবসময় তাদের মনে হবে কেউ একজন তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তারা চাইলেও স্বজনপ্রীতি বা দলীয় লোকদের সুবিধা দিতে পকেট ভারী করার সুযোগ পাবেন না, কারণ ছায়া সরকার তাদের প্রতিটি পদক্ষেপের হিসাব রাখতে প্রস্তুত। তবে জামাতের চমক শুধু ছায়া সরকারই সীমাবদ্ধ নয়, এর চেয়েও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের ঘোষিত আইনি লড়াই। নির্বাচনের ফলাফলের পর অনেকেই ভেবেছিলেন জামাত হয়তো ফল মেনে নিয়ে নীরবে বসে থাকবে, কিন্তু তারা উল্টো আরেকটি রাজনৈতিক বোমা ফাটিয়েছে। তাদের দাবি অন্তত 30টি আসনে তাদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তারা কোনোভাবেই এই ফলাফল মেনে নেবে না। এই ঘোষণা সরকারের জন্য বড়সড় ফাঁদে পরিণত হয়েছে, কারণ সরকার গঠনের আগেই যদি এতগুলো আসনের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে এবং মামলা হয় তবে তা সরকারের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বড় সংকট তৈরি করতে পারে। জামাতের অভিযোগ, ঢাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ আসনগুলোতে ব্যাপক কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিশেষ করে ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 10, ঢাকা 13 এবং ঢাকা 17 আসনে তাদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে বলে তারা দাবি করছে। এছাড়া ময়মনসিংহ 1, 4 ও 10, কিশোরগঞ্জ 3, গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 এবং কক্সবাজার 4 সহ একাধিক হাই প্রোফাইল আসনে ফলাফল পরিবর্তনের অভিযোগও তোলা হয়েছে। শিশির মনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, তারা ভিত্তিহীন অভিযোগ করছেন না। তাদের কাছে প্রতিটি কেন্দ্রের ফলাফল ও কথিত কারচুপির দলিল প্রমাণ রয়েছে। যেখানে যেখানে ইঞ্জিনিয়ারিং করে তাদের হারানো হয়েছে বলে তারা মনে করছেন, সেখানেই তারা আইনি লড়াই চালাবেন। যখন এই বিষয়টি বিএনপির সম্ভাব্য সরকারের জন্য বড় ধরনের মাথা ব্যথা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ জামাত যদি আদালতে প্রমাণ করতে পারে যে ওই 30টি আসনে কারচুপি হয়েছে, তাহলে আদালত সংশ্লিষ্ট এমপিদের গ্যাজেট প্রকাশ বা শপথ গ্রহণ স্থগিত করতে পারে। শপথ আটকে গেলে সংসদের শুরুতেই বড় শূন্যতা তৈরি হবে। তখন সরকার বিল পাশ করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বাধার মুখে পড়তে পারে। নৈতিক দিক থেকেও সরকার দুর্বল হয়ে পড়বে। এতদিন বিরোধী দলগুলো নির্বাচনের পর অভিযোগ তুললেও আদালতে যাওয়ার সাহস বা প্রস্তুতি অনেক সময় দেখা যায়নি, কিন্তু জামাত এবার দেখিয়েছে তারা রাজপথের সংঘর্ষে না গিয়ে সরাসরি আদালতের পথ বেছে নিয়েছে। তারা কৌশলগতভাবে সরকারের উপর চাপ সৃষ্টির পথ নিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জামাত রাজনীতির খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। যারা এতদিন দলটিকে সেকেল বা কেবল আন্দোলন নির্ভর শক্তি মনে করতেন, তারা এখন ভিন্ন চিত্র দেখছেন। এই মুহূর্তে সবার দৃষ্টি আদালতের দিকে। 30টি আসনের ফলাফলের বিরুদ্ধে জামাত যে আইনি লড়াই শুরু করতে যাচ্ছেন, তার ফলাফল কি দাঁড়ায় তা জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি আদালত জামাতের পক্ষে রায় দেয়, তবে তা হবে বর্তমান সরকারের জন্য বড় ধাক্কা। আর যদি ছায়া সরকার কার্যকরভাবে তাদের ভূমিকা পালন করতে পারে, তবে 2026 পরবর্তী সময়টা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত নাটকীয় ও ঘটনাবহুল হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ছায়া সরকার আর আইনি লড়াইয়ের এই কৌশল কি সত্যি রাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করবে, নাকি সময়ের সাথে সাথে সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।